আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রথমে চট্টগ্রামের চকরিয়াতে এসেছি। চকরিয়াতে আসার পরে চান্দের গাড়ি বলে স্থানীয়, বা বলা যায় এক ধরনের জিপ টাইপের গাড়ি। এখানে আমরা ভাড়া করেছি। তো এখানে এই চকরিয়া থেকে আলীকদম পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার। এই ৪৮ কিলোমিটারের ভাড়া জনপ্রতি ১১০ টাকা নিয়ে থাকে ওরা। তো আমরা সেই গাড়ি দল বেঁধে ভাড়া করে আমরা রওনা হয়ে গেলাম চকরিয়া থেকে আলীকদমের পথে। আর পথে সত্যি অনেক থ্রিলিং, এত সৌন্দর্য, আঁকাবাঁকা পথ, দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগে যা আসলে ক্যামেরায় পরিপূর্ণ বোঝানো সম্ভব না। আপনারা যদি এই সৌন্দর্য অবলোকন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সরাসরি আসতে হবে। আমরা এখানে খণ্ড খণ্ড চিত্র নিয়ে আপনাদেরকে নিয়ে যাব। আমিয়াখুম, নাফাখুম, সাতবাইখুম, ভেলাখুম, এভাবে আমরা মোটামুটি আমাদের ৩ রাত ২ দিনের যে সফর, সেই সফরটা আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। থাকুন আমাদের সাথে। মাঝপথে রাস্তার দুধারে কিছু দৃশ্য দেখে আমাদের সত্যিই অন্তর খুব ব্যথিত হয়েছে। সেই দৃশ্যগুলো হলো, আপনারা দেখছেন যে সবজি বাগানের মতো মনে হচ্ছে, শাক সবজি, কিন্তু আসলে এগুলো শাক সবজি নয়, এগুলো হচ্ছে তামাক পাতা। আর এই তামাক পাতার চাষ চকরিয়া থেকে আলীকদমের পথে রাস্তার দুধারে যতদূর চোখ যায়, বিঘাকে বিঘা জমি, একরকে একর, মাইলকে মাইল জমি, শুধু তামাক পাতা আর তামাক পাতা। এই তামাক পাতা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, আবার এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তো এই তামাক পাতা একসময় এখানে থাকবে না, আমরা সেই আশা ব্যক্ত করি। কিন্তু আসলে স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটা জানা গেল, সেটা হচ্ছে তারা যদি শাকসবজি চাষ করে তাহলে তাদের খরচ বেশি, ইনকাম কম। কিন্তু এই তামাক পাতা চাষে তাদের প্রচুর ইনকাম, এগুলো তেমন বেশি যত্ন নিতে হয় না, কিন্তু প্রতি কেজি তামাক পাতা প্রায় ১,০০০ টাকা দরে তারা বিক্রি করতে পারে, শুকনো তামাক পাতা। তো এই জন্য তারা এগুলোর প্রতি খুব ঝুঁকে পড়েছে। আর শাকসবজি চাষ বাদ দিয়ে তারা তামাক পাতা চাষ করছে। তারা এগুলো বন্ধ করবে, আমরা সেই আশা ব্যক্ত করি। আমরা আলীকদম পৌঁছে গেলাম। আলীকদম পৌঁছার পরেই চকরিয়া থেকে যে গাড়িটি এসেছে সেটাকে ছেড়ে দিতে হয়েছে, আমাদের নতুন গাড়ি ভাড়া করতে হয়েছে। আমরা এখন থানচির উদ্দেশ্যে রওনা দিব, বান্দরবানের থানচি। আলীকদম থেকে থানচি যাওয়ার পথে দুপাশে উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর দৃশ্য যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর। যত দূর যায় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, আঁকাবাঁকা পাহাড়, সৌন্দর্য আর সৌন্দর্য, যেটা আমাদের কাউকে সিটে বসে থাকতে দিচ্ছিল না। সবাই উঠে দাঁড়িয়ে শুধু সৌন্দর্য উপলক্ষণ করছিলেন। তো আপনারাও আমাদের সাথে চলতে থাকুন, আমরা এরপর পৌঁছে যাব ডিম পাহাড় ইনশাল্লাহ। আমরা একটি আর্মি চেকপোস্টে থেমেছি, যেখানে আমাদের সকল প্রকার তথ্য দিতে হবে। তথ্যগুলো দিয়েই আমরা এখান থেকে আবার ছুটে চলবো। এখানে দেখতে পাচ্ছেন একটি মাঠ তৈরি হচ্ছে, সেই মাঠটি আর্মিরা তৈরি করছে। তো আমরা আবার ছুটে চলতে চলতে আমরা চলে আসলাম ডিম পাহাড়ে। এই ডিম পাহাড়ের উপর দিয়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা চলে আসছে। প্রায় ২৫০০ ফিট উঁচুতে এই ডিম পাহাড় অবস্থিত।
বাংলাদেশ সেনাবাহিনী প্রায় এক যুগ কাজ করে এই রাস্তাটি তৈরি করেছেন। এই ডিম পাহাড়টির চূড়া দেখতে অনেকটা ডিমের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে ডিম পাহাড়। এখানে দুটি থানার সংযোগস্থল, একটি হচ্ছে আলীকদম, আরেকটি হচ্ছে থানচি। শীতকালে এই ডিম পাহাড় থেকে মেঘের নদী দেখা যায়, অনেক সুন্দর দৃশ্য ধারণ করা হয়। তো আমরা যখন এসেছি তখন মেঘ ছিল না, তবে অনেক উঁচু থেকে বান্দরবনের অনেক দূরের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। ডিম পাহাড়ে অনেক পর্যটক আসে, আপনারাও আসবেন। থানচি যাওয়ার পথে এখানে আসতে হবে। আমরা থানচি পৌঁছে গেলাম। এখানে আসার পরে এখানে হোটেল আছে, থানচি থানা এখানে। আর এখানে আপনারা ওয়াশ ফ্রেশ হতে পারবেন। এরপরে এখান থেকেই নৌকা দিয়ে র্যামাক্রির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যাওয়ার আগে বিজিবি চেকপোস্ট আছে, যেখানে সকল প্রকার তথ্য দিয়ে তারপরে র্যামাক্রির উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো আমরা সে সকল ফর্মালিটিস মেনটেন করেই র্যামাক্রির উদ্দেশ্যে নৌকা যুগে রওনা দিব। থাকুন আমাদের সাথে। সুন্দর ভিউ। এটা হচ্ছে সেই সাঙ্গু নদী, যার নাম আপনারা হয়তো শুনেছেন। এই সাঙ্গু নদী দিয়েই আমরা র্যামাক্রির উদ্দেশ্যে রওনা দিব। থাকুন আমাদের সাথে। আমরা এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করেই রওনা দিব। এক এক নৌকায় 5-6 জন করে আমরা র্যামাক্রির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে নদীটির পানি কম, নিচে পাথর দেখা যায়, অনেক সুন্দর দৃশ্য। আর আমরা আমাদের খাবারের প্যাকেট নিয়ে নিয়েছি, যেগুলা নৌকার মধ্যেই আমাদেরকে খেতে হবে। আর এখানে পানি বলতে হাত ধোয়ার পানি, এই সাঙ্গু নদীর পানি আমাদের হাত ধোয়ার পানি। আর কেউ খেতে চাইলে খেতেও পারে, কারণ পানিগুলো অনেক স্বচ্ছ, অনেক সুন্দর। যদিও শতভাগ বিশুদ্ধ কিনা সে নিয়ে আমাদের হয়তো সন্দেহ থাকতে পারে। তো আমরা ছুটে চলেছি, নৌকা খুব দ্রুত ছুটে চলেছে। এগুলো ইঞ্জিন চালিত নৌকা। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখানে পানি কম হওয়ায় মাঝে মাঝে নৌকা আটকে যায়। তখন মাঝিরা 2 জন নেমে সেটা ঠেলে আবার পানিতে নিয়ে আসে। আর মাঝ বরাবর যেন নৌকা চলতে পারে, তার জন্য তারা মোটামুটি কিছু পাথর সরিয়ে নৌকা যাওয়ার মতো রাস্তা করেছে। এরপরও মাঝে মাঝে আটকে যায়। আর যখন 2টা নৌকা একটা আরেকটাকে ক্রস করে, তখন কিছু সমস্যা তৈরি হয়। তো আমরা যাচ্ছি, আর দুপাশে যে দৃশ্যগুলো, সেগুলো এত মনোরম, এত সুন্দর দৃশ্য, মনে হয় যেন ছবি আঁকা হয়েছে। এখানে পরিবেশ এত নির্মল, বাতাস এত বিশুদ্ধ, পানিগুলো এত স্বচ্ছ, যা আপনি না আসলে আপনি কল্পনাতেও বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথে।
নদীর দুপারে পাহাড়, আর পাহাড় ভেঙে ভেঙে পাথর পড়েছে নদীর নিচে। তাই এই নদীটির নিচে সম্পূর্ণ পাথর, আর পাথর থাকার কারণে পানি খুব স্বচ্ছ। মাঝে মাঝে নদীর দুপারে বসতি দেখা যায়, যেখানে উপজাতিদের বাসস্থান, যারা ঘর করে এখানে থাকেন। কেউ মাছ ধরে, কেউ অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই দৃশ্যগুলো সত্যিই আপনাকে গ্রামের দৃশ্য, চমৎকার দৃশ্য হিসাবে কল্পনায় নিয়ে আসতে পারে। আপনারা না আসলে সেগুলো সত্যি বুঝতে পারবেন না। এটা অনেক সুন্দর, অনেক মনোরম দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। যেদিকে তাকাই সেদিকেই মন শান্ত হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। রেমাক্রি যাওয়ার পথে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মঝিরি। বর্ষাকালে এখানে ঝিরিপথ দিয়ে অনেক পানি নেমে আসে। এখানেও কিছু জনপদ আছে, এখানেও মানুষ থামে, এখানেও দেখতে আসে। আমরা এখানে থামছি না, যেহেতু আমাদের গন্তব্য অনেক দূর। থাকুন আমাদের সাথে। মাঝি আস্তে করে থেমে এখানে থাকা কাকে যেন কি দিয়ে আসলেন, যেটা আমরা বুঝতে পারলাম এখানে হয়তো চাঁদা দিয়ে আসতে হয়। যে নৌকাগুলো এখান দিয়ে চলে সেগুলো উপজাতিদের, হয়তো তাদের যে মোড়ল আছে বা দলপতি আছে বা নেতা আছে বা তাদের প্রতিনিধি আছে, তাদেরকে চাঁদা দিয়ে আসতে হয়। তো সে চাঁদা দিয়েই আমরা আবার ছুটে চললাম। যদিও মাঝি ব্যাপারে আমাদেরকে কিছু জানায়নি। এই মাঝিরা হচ্ছে উপজাতি মৌ সম্প্রদায়ের। তারা আমাদের মাঝি, আমাদের গাইড দুটোই। তো এরপরে আমরা ছুটে চললাম গন্তব্যস্থলে। গন্তব্য আমাদের অনেক দূর। মাঝে মাঝে পানি অনেক কমে আসে, এমন মনে হয় যে পথ আর নেই, এখানে নামতে হবে। কিন্তু না, মাঝখানে সরু পথ দিয়ে নৌকাকে খুব সাবধানে চলতে হয়, কারণ দুপাশে পাথর, নিচেও পাথর। এরপরেও আমরা খুব সুন্দর সরু পথ দিয়েই ছুটে চলেছি। মাঝখানের সরু পথ দিয়েই আমরা খুব সাবধানে ছুটে চলেছি। যদিও একটুখানি আগাতেই উল্টে যেতে পারে আমাদের নৌকা। সেই কোম্পানি জায়গাটা যখন আমরা পার হই, তখন মাঝে মাঝে অনেক পানির জায়গা চলে আসে। এই যে এখানে অনেক পানি, দুপাশ দিয়ে নৌকা ছুটে চলেছে খুব দ্রুত গতিতে। তারাও সামনে গিয়ে একটা একটা করেই খুব সাবধানে যেতে হবে, কারণ এখানে মাঝে মাঝে অনেক পানি, আবার মাঝে মাঝে একেবারেই পানি থাকে না। এইগুলো হচ্ছে বাঁশের ভেলা। এই ভেলায় করে পাহাড়ি মানুষ পানির মধ্যে চলাচল করে, জিনিসপত্র নিয়ে যায়। এই ভেলাগুলো বাঁশ দিয়ে তৈরি। আমরা ভেলাখুম গেলে এগুলো দেখতে পাবো।
আমরা নদীতে যেতে যেতে কিছু বড় বড় পাথর দেখলাম, যেগুলো মূলত দুপাশ যখন নদীর ভরপুর পানি থাকে, দুপাশ ভেঙে পাহাড় ভেঙে পাথর এখানে নদীতে এসে জমা হয়। তো এইখানে স্থানীয় জনগণ এই পাথরগুলার বিভিন্ন নাম দিয়েছে। কোনোটির নাম দিয়েছে রাজা, কোনোটির নাম রানী, কোনোটির নাম যুবরাজ, কোনোটির নাম রাজকন্যা। এভাবে তারা বিভিন্ন নামে নামকরণ করছে। তো এই স্থানটিও একটি দেখার মতো স্থান। এই এই যে পাথরটি, এটা হচ্ছে রাজা পাথর। এটা সবচেয়ে বড় পাথর, তাই এর নাম দিয়েছে স্থানীয়রা রাজা পাথর। আর এর আশপাশে অন্যান্য পাথরগুলোও রানী এবং সন্তানদের নামে নামকরণ করা হয়েছে। বড় বড় পাথরগুলোর পাশ দিয়ে খুব সাবধানে আমাদের নৌকা এগিয়ে চলেছে, কারণ একটু আঘাতেই নৌকা ভেঙে যেতে পারে আর আমাদের এখানেই থেমে যেতে হতে পারে। আমরা ছুটে চলেছি, আর দুপাশে যে পাহাড়গুলো সেগুলো আমাদের চোখকে শান্ত করে দিচ্ছে। চমৎকার দৃশ্যে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা ছুটে চলেছি রেমাক্রির উদ্দেশ্যে। রেমাক্রি আর বেশি দূরে নেই, দীর্ঘ প্রায় আমরা 2 ঘন্টার বেশি বা 2 ঘন্টার আগে পিছে এমন হবে পথ ছুটেই চলেছি। দীর্ঘ প্রায় 2 ঘন্টার জার্নির পরে আমরা রেমাক্রি এসে পৌঁছলাম। এটা একটা জনপদ, এখানে মানুষ বাস করে। এই রেমাক্রির পরে এই মুহূর্তে নৌকা দিয়ে আর সামনে যাওয়ার পথ নেই। যখন ভরসা থাকে তখন আরও সামনে যাওয়া যায়, নাপাখুম পর্যন্ত নৌকা চলে। কিন্তু এখন এই রেমাক্রিতেই আমাদেরকে থামতে হবে। এখানে আমরা কিছুটা বিরতি নিয়ে মাগরিবের নামাজ পড়ে অন্যান্য হালকা নাস্তা করে আমরা এখান থেকে সন্ধ্যার পরেই হেঁটে হেঁটেই রওনা দিব নাফাখুম অতঃপর আমিয়াখুমের উদ্দেশ্যে। রেমাক্রি থেকে আমরা দীর্ঘ প্রায় 7 ঘন্টা হেঁটে থুসিয়াপাড়া এসে পৌঁছলাম। রাতের হাঁটার কারণে সন্ধ্যার পর থেকে রাত প্রায় 12:30-1টার দিকে এসে পৌঁছলাম। রাতের হাঁটাটা আমাদের ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এদিকে এত অন্ধকার, ভিডিও করা সম্ভব নয়। এখন আমরা আছি থুসিয়াপাড়ায়। এই থুসিয়াপাড়ায় আমরা রাত্রে এখানে ছিলাম। রাতে যখন আসি তখন শুনশান নীরবতা, কোনো জনমানব নেই, সবাই ঘুমিয়ে পড়েছিল। আমরা এখানে ছিলাম, এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। যদিও আমরা যখন আসি তখন এত ঠান্ডা ছিল না ঢাকাতে। তো এখানে এসে আমরা এই পাড়াটিতে রাত্রে ছিলাম। এখানে কিছু পরিবার 8-10টি বা 15টি পরিবার এরকম বাস করে। তারা এখানেই তাদের জীবিকা নির্বাহ করে, আশপাশে ঝুম চাষ করে, তারা গরু পালন করে, কিছু শূকর পালন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এখানে প্রথমে একটি পরিবার এসেছিল, সেই পরিবার থেকেই অনেকগুলো পরিবার তৈরি হয়েছে। আমরা এই পাড়াতে নাস্তা করে সকাল 7টার আগেই আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে আমিয়াখুম যেতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, যা সম্পূর্ণ আমাদেরকে হেঁটে যেতে হবে, আবার হেঁটেই আসতে হবে। তো আপনারা থাকুন আমাদের সাথে, এই পাড়াটি দেখুন। আর যখন আমরা আমিয়াখুমে যাব তখন আপনাদেরকে সাথে করে নিয়ে যাব ইনশাল্লাহ। আর আরেকটি কথা বলে রাখি, আমরা যখন রাত্রে এখানে এসেছি সেটা অন্ধকারের জন্য হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আমরা যখন ফিরে যাব তখন আপনাদেরকে আমরা সেই পথ দেখাতে পারবো ইনশাল্লাহ। আমরা সেই পথ ধরেই আবার ফিরে যাব। তো থাকুন আমাদের সাথে। আমরা থুসিয়া পাড়ার মানুষের জীবন কিভাবে চলে সেগুলো দেখছি। এখানের যে ঘরবাড়িগুলো আছে সেগুলো সম্পূর্ণ বাঁশের এবং গাছের ঘুড়ি দিয়ে তৈরি। মানুষ এখানে লার্কির চুলায় রান্নাবান্না করে, খুব পরিশ্রম করেই তাদেরকে এখানে জীবিকা নির্বাহ করতে হয়, যেহেতু এখানে সভ্যতার খুব বেশি ছোঁয়া লাগেনি। এরা সারাদিন পরিশ্রম করে আর সারা রাত ঘুমিয়ে কাটায়, এভাবেই এদের জীবন চলে। তবে এখানে আমরা একটি বিদ্যালয় দেখেছি, সেই বিদ্যালয়টি একটি চার্চের অধীনে, অর্থাৎ খ্রিস্টান মিশনারি দ্বারা তৈরি হয়েছে। সেই বিদ্যালয়ে কিছু
বাচ্চারা এখানে পড়ালেখা করে একটা সময় পর্যন্ত। এরপরে তাদেরকে উচ্চশিক্ষা নিতে হলে শহরে যেতে হয়। এখানে উচ্চশিক্ষা নেওয়ার আশপাশে তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এখানে কিছু পরিবার যারা তাদের ছেলে মেয়েদেরকে ২-১ জনকে অন্তত উচ্চশিক্ষার জন্য শহরে প্রেরণ করেছে, যারা সেখানে থেকেই পড়াশোনা করছে। এছাড়া এখানের আসলে জীবিকাটা অনেক কঠিন। এখানে বসবাস করাটা, থাকাটা সত্যি অনেক কঠিন, যা সাধারণত আমরা কল্পনাও করতে পারি না। তবে এরা তাদের বংশ পরম্পরায়, তাদের বাপদাদা থেকেই এই সংগ্রাম করেই তারা টিকে আছে। আরও হয়তো টিকে থাকবে যুগকে যুগ, শতাব্দীকে শতাব্দী পর্যন্ত। এই এই যে ছেলে, তোমার তো প্যান্ট খুলে যাচ্ছে, তোমার প্যান্ট পিছনে তো পাছা দেখা যাচ্ছে। তোমার নাম কি? এবার না, এটা কি কুকুর না শুকুর করে কি? পাড়ার ঘরগুলো আমরা হেঁটে হেঁটে দেখতাম। এখানের সমস্ত ঘরই মাচার উপরে তৈরি। মাচার উপরে তৈরি হওয়ার একটি বিশেষত্ব আছে, এই যে যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন পানি নিচ দিয়ে চলে যায়, আর সেটা ঘরের উপরে পানি ওঠে না। আরও অন্যান্য সুবিধার কারণেই তারা মূলত মাচার উপর ঘর করে থাকে। আমরা পুরো পাড়াটি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই পাড়াটি পাহাড়ের সম্পূর্ণ উপরে। এখানের আশপাশে পাহাড়ের চেয়ে এই পাহাড়টি অনেক উপরে। ঠিক কতটুকু উপরে আমরা এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে এখানে যারা বসবাস করে তারা সবাই পাহাড়ের চূড়োর মধ্যেই ঘর বাড়ি করে। এতে ঝড় তুফান বৃষ্টি থেকে তারা অনেকটাই রক্ষা পায়, কারণ পানিগুলো নিচেই গড়িয়ে পড়ে, আর নিচে যারা থাকে তাদের সমস্যাটা বেশি হয়, উপরে সমস্যাটা কম হয়। আমরা যদিও মাঘ মাসের শেষের দিকে এসেছি, যখন ঢাকায় খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এখানে মানুষ ঠান্ডায় জড়সড় হয়ে যাচ্ছে। পাহাড়ে রাতে প্রচুর ঠান্ডা পড়ে, দিনে আবার গরম। এখানে জায়গায় জায়গায় মানুষ এজন্য লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে তারা আগুন পোহাচ্ছে কিছুটা ঠান্ডা উপশম করার জন্য। রোদ এখনো ওঠেনি, রোদ উঠলে হয়তো সেই ঠান্ডার ভাবটা অনেক কমে যাবে। এই সেই একমাত্র বিদ্যাপীঠ বা বিদ্যালয়টি যা আপনাদেরকে বলেছিলাম। আর এর পাশেই আপনারা দেখতে পাবেন একটি চার্চ। হ্যাঁ, এখানে খ্রিস্টান মিশনারি তারা আসে মাঝে মাঝে, এখানে মানুষকে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দেয়। আর যারা এখানে বাসিন্দা তারাও খ্রিস্টান। পূর্বপুরুষ থেকে তারা হয়তো একসময় বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের ছিল, এখন তারা সবাই খ্রিস্টান। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের রওনা দিয়ে দিব। তো এখানে থুসিয়াপাড়ার একজন মুরব্বীর সাথে আমরা কথা বলতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটি সর্বপ্রথম এই পাহাড়ের চূড়ায় এসে বসবাস শুরু করে। আর এই থুসিয়াপাড়াটা উনি উদ্বোধন করেন। এই জন্য উনি এখন এই পাড়াটির মাতবর। ওনার বয়স প্রায় ৮৪ বছর। ৮৪ বছর হলেও সে এখনও অনেকটাই সুস্থ আছেন। তো আমরা সবাই জড়ো হচ্ছি। আমি এখমের উদ্দেশ্যে রওনা দিব। সবাই নাস্তা রাস্তা সেরে একসাথে রওনা দেওয়ার জন্যই অপেক্ষা করছে। তো আপনারা থাকুন আমাদের সাথে, আমরা যখন রওনা দিব আপনাদেরকে আবার আমরা সাথে করে নিয়ে যাব। মাঝখানে আপনাদেরকে একটি দুঃখের সংবাদ দিয়ে রাখি। আমরা যে বৃদ্ধটিকে দেখিয়েছিলাম গত বছর, যিনি জীবিত ছিলেন, এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের দিকে আমরা খবর পেয়েছি উনি মারা গেছেন।
তো আমরা তার আত্মার শান্তি কামনা করি। তো আমরা ছুটে চলেছি, আপনারা থাকুন আমাদের সাথে। হাঁটতে হাঁটতে সবাই খুব ক্লান্ত, এই পথ যেন শেষই হয় না। আর আরেকটি কারণ হচ্ছে গত রাত্রেই সবাই প্রায় 6:30 থেকে 7 ঘন্টা হেঁটে থুসিয়াপাড়ায় এসেছে। আবার এখন আমি এখমের উদ্দেশ্যে 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা সত্যিই অনেক কষ্টকর। যদিও সবার মনে নতুনকে দেখার ইচ্ছা, উচ্ছ্বাস, আগ্রহের কারণে এই কষ্টকে কষ্টই মনে হচ্ছে না। চলার পথে মাঝে মাঝে পরিত্যক্ত ঘর, মাচা পাওয়া যায়, যেগুলো দোকান হিসাবে হয়তো উপজাতিরা ইউজ করেছিল। সেই সব মাচা ঘরে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার ছুটে চলি। এভাবেই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। পাহাড়, উপত্যকা, ছোট ছোট ঝিরি, সংকীর্ণ পথ, উঁচু নিচু জায়গা, এভাবে আমরা ছুটে চলেছি। কোথাও খুব সাবধানে যেতে হয়, কোথাও আবার দৌড়ে চলে যাওয়া যায়। এভাবে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই ছেলেটি আমাদের গাইড, যাকে পাশে দেখছেন তার নাম সালাও। সে বলেছিল অনেক কম সময়ে আমরা চলে যাব, কিন্তু আসলে পথ যেন আর শেষই হয় না। এর নাম সালাও। আমরা হাঁটতে হাঁটতে একটা দোকানে দেখা পেলাম, যেখানে সবাই বসে নাস্তা টাস্তা করার সুযোগ নিবে। কিন্তু এখানে প্রতিটা জিনিসের দামই প্রায় ডাবল। ডাবল হওয়ার একটা কারণ আছে, কারণ এরা এগুলো কষ্ট করে শহর থেকে নিয়ে আসে। তো আমরা এখানে রেস্ট নিচ্ছি কিছুক্ষণ। তোমার নাম কি? নয়ন খিয়াং। নয়ন খিয়াং, খ্রিস্টান? জি। আর তোর বয়স কত? 16। 16। কত বছর যাবত তুমি গাইড? আমি এখানে লোকাল গাইড 12 বছর। 12 বছর যাবত নাকি 12 বছর বয়স থেকে? 12 বছর বয়স থেকে। জি। আর কত দূর? আর হ্যাঁ, এই তো মাত্র আমি এখন 45 মিনিট আর। আমরা আমি এখমের ঠিক চূড়ায় চলে এসেছি, যেখান থেকে আমাদেরকে একদম নিচে নেমে যেতে হবে। নিচে নামলে আমরা আমিয়াখুম, ভেলাখুম, সাতবাইখুমের দেখা পাবো। তো যারা আমাদের সাথে এসেছে তারা সবাই অনেক কষ্ট করেই নামছে, কারণ এই পথটি সত্যি অনেক ঝুঁকিপূর্ণ পথ। যে কোনো সময় পা পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবাই খুব কষ্ট করেই ধীরে ধীরে নামার চেষ্টা করছে। থাকুন আমাদের সাথে। নামার পথও যেন শেষ হয় না। প্রায় আধা ঘন্টা আমরা খুব সাবধানে ধীরে ধীরে হেঁটে নামার পরে দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের গন্তব্যস্থল আমিয়াখুম। সাত সাগর 13 নদী পার হয়ে যুবরাজ যখন রাজকন্যাকে খুঁজে পেয়ে যায়, তখন সে যেমন আনন্দিত হয়, আমরাও আমিয়াখুমের ছড়া বা নদী দেখে এমন আনন্দিত হয়েছি। আমরা আপনাদেরকে প্রথমে ভেলাখুমে নিয়ে যাব, পরে আমিয়াখুম, এরপরে নিয়ে যাব সাতবাইখুমে। থাকুন আমাদের সাথে। আমরা কাঙ্ক্ষিত ভেলাখুমের সন্ধান পেয়ে গেলাম। এই ভেলাখুমে বাঁশের ভেলাগুলা সাজানো আছে। এই মাঝিরা এক একটি ভেলা 600 টাকা করে চান, যাতে জনপ্রতি 150 টাকা করে পড়ে।
তো আপনারা এখানে মুলামুলি করে উঠবেন, কারণ তারা অনেক সময় বেশি চায়। ন্যায্য ভাড়া যেটা সেটা হয়তো আরও কম হতে পারে। তো আমরা বেলায় উঠে মোটামুটি চলতে শুরু করলাম। এখন শীতকাল থাকায় পানির পরিমাণ কম, দৃশ্যগুলো অনেক সুন্দর, পরিবেশ অনেক নীরব, শুনশান নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। আমরা যখন একটি শব্দ করি তখন সেই শব্দটি বারবার আমাদের কানে ফিরে আসে। তো চলুন ভেলাখুমে ভেলার সাথে ভাসতে ভাসতে আমাদের সাথে সামনের দিকে। এখানে পানির গভীরতা অনেক, যা একজন মানুষকে ডুবিয়ে দিতে পারে। এই জন্য যারা সাঁতার জানেন না তাদের এই ভেলাখুমে ওঠার খুব বেশি প্রয়োজন নেই, কারণ একবার পড়ে গেলে সেটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো আমাদের মধ্যে যারা ছিল তারা সবাই সাঁতার জানতো। আর এই ভেলার মধ্যে কোনো প্রকার জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই, কোনো প্রকার জ্যাকেট নেই। তাই যখন আপনারা আসবেন এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আমরা ভেলায় ভাসতে ভাসতে ভেলাখুমের শেষ মাথায় চলে এসেছি। এখানে ওঠার পরে যা দেখলাম, এই পাহাড়ি ঝিরিপথের শেষ নেই। এটা হয়তো আরও অনেক দূরে চলে গেছে। তো আমরা যতটুকু পেরেছি আমরা হেঁটে আরও সামনে গিয়েছি। পানি ঝিরিপথ ধরে আসছে, আর পাথরের রাস্তা, পাহাড়ের মাঝখানে এমন সুন্দর পাথরের দৃষ্টিনন্দন, মনে হচ্ছে কোনো শিল্পী নিজের হাতে এঁকে রেখেছে। পাহাড়ের খাঁজে বাজের নিচ দিয়ে পানি সুন্দর করে আসছে। তো এটা আসলে নিজের চোখে যদি না দেখা হয় তাহলে কখনোই বিশ্বাস করা সম্ভব নয়। পানির শব্দে, পানির আসার শব্দে এত সুন্দর স্বাচ্ছন্দ্য ছন্দময় শব্দ তৈরি হচ্ছিল, যা সত্যি কানে বাজে বারবার। আর একবার এখানে আসার পরে আপনার শুধু বারবার আসতে ইচ্ছা করবে। তো আপনারা দেখতে থাকুন, আমরা আর একটু সামনে যাব, এরপরে আবার আমরা ফিরে চলে আসব। ভেলাখুম দেখার পরে আমরা এখন ফিরে চলে যাব। আমরা চলে যাব এখন আমিয়াখুমের দিকে, অতঃপর যাব সাতভাইখুমে। থাকুন আমাদের সাথে। আমি এখন দিকে বেলা এখন শেষ না। আমরা আমিয়াখুমে চলে এসেছি।
এখানে অনেক উপর থেকে পানি পড়ছে আর এই ঝর্ণাটা অনেক প্রসারিত, দেখতে অনেক সুন্দর। আর এখান থেকে অনেকে উপর থেকে লাফ দিয়ে পানিতে পড়ে, যা অনেকেই করে থাকে। এটা কিন্তু আসলে রিস্কি, আপনারা এটা করতে গেলে সাবধানে করবেন। এই হচ্ছে আমিয়া খুমের মূল দৃশ্য, যেখানে যেই ছেলেটিকে দাঁড়িয়ে আছে, এখান থেকে সবাই দৃশ্য ধারণ করে, এখানে বসে ছবি ফটোশ্যুট নিয়ে থাকে। এই হচ্ছে মূলত আমিয়া খুমের সৌন্দর্য। তবে এই রাস্তাগুলো বা এই স্থানটা রাতের বেলা নিরাপদ নয়। অনেক পর্যটক রাতে এখানে ক্যাম্পিং করতে চেয়েছিলেন। কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, রাতে কিছু পর্যটক তাঁবু করে রাতে থেকেছেন, রাতে তারা হাইজ্যাকের সম্মুখীন হয়েছেন। তাই আপনারা কখনোই এই কাজটা করতে যাবেন না, দিনের বেলা এসে ঘুরে আবার দিনে চলে যাবেন। তো আমরা এখানে দূর থেকে আমিয়া খুমের যে দৃশ্যগুলো দেখলাম সত্যিই অপূর্ব। ভরা বর্ষায় এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এরপরেও অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই ঝর্ণাটি অনেক প্রশস্ত, সত্যি অনেক সুন্দর। তো আমরা এখানে আসার পরে আমাদের খাবার একটা ব্যাপার ছিল। তা আমাদের গাইড যিনি ছিলেন তারা আমাদের জন্য এখানে খিচুড়ি আর ডিমের ব্যবস্থা করেছেন, যা আমরা কলা পাতায় রেখে খেয়েছি। সেটাও একটা অপূর্ব সুন্দর উপভোগ্য ব্যাপার ছিল। নামাজ পড়িনি, পরে দিয়েন। হ্যাঁ, এই ঝর্ণা দেখা শেষ হলেই আমরা যাব সাত ভাই খুমের দিকে। যদিও এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর ঝর্ণা রেখে কার বা যেতে ইচ্ছা করে। তারপরেও সময় স্বল্পতার কারণে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনেই আমরা সাত ভাই খুম আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আপনারা আমাদের সাথে। এখানে আমরা সাত ভাই খুমের যে রাস্তাটা, সেখানে উঁচু নিচু পাহাড়, পানির স্রোতের কারণে যে পাহাড় কেটেছে সেটার দাগটা এত সুন্দর লাগে, মনে হচ্ছে কোনো শিল্পী যেন নিজ হাতে এই শিল্পকর্মগুলো করেছেন। পাথরগুলো অনেক সুন্দর। তো আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরে এখানে একটু নামতে হবে, নেমে আমাদেরকে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া জনপ্রতি 100 টাকা করে আমাদেরকে সাত ভাই খুমের দিকে যেতে হবে। তো থাকুন আমাদের সাথে। এইখানে এত রিস্কি কেন? আর জায়গা নাই আমার। আবার এই হাসান ভাই আমাদের টেনশন করে না, খালি আপাতত টেনশন করে। হাসান ভাই, আমরা কয়েকজন মিলে নৌকায় চেপে বসলাম। যদিও অনেকে আমাদের সাথে আসেনি, তারা আমিয়া খুমে থেকে গেছে। তো আমরা মাত্র 6 জন এসেছি। আমরা এই 6 জনই যাচ্ছি সাত ভাই খুম দেখার জন্য। আর নৌকায় যাওয়ার পথে দুপাশের দৃশ্য সত্যি অপরূপ, অনেক সুন্দর, যেটা নিজ চোখে না দেখলে, বাস্তবে না দেখলে কাউকে বিশ্বাস করানো সম্ভব নয়। যদিও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে ভালো দৃশ্যগুলো ধারণ করে দেখানোর জন্য, যদিও সব দৃশ্য আসলে ধারণ করা সম্ভব নয়। তো চলুন আমাদের সাথে নৌকায় ভাসতে ভাসতে সাত ভাই খুমের দিকে।
বনার জন্য প্রস্তুত আছেন তো? আমরা নৌকা থেকে নেমে গেলাম। এখন কিছু সময় হাঁটতে হবে, 5-7 মিনিটের মতো হেঁটে সাতবাইখুমের দিকে যাব। আর পথে পথে পাহাড়ের সৌন্দর্যগুলো দেখতে দেখতেই যাচ্ছি আমরা। আমাদের ভাইয়েরা সামনে পেছনে মিলে যাচ্ছে। এই জায়গাটা খুবই নীরব, কোনো জনমানব নেই। কখনো সারাদিনও হয়তো কেউ আসে না। আর যারা আসে তারা দূর দূরান্ত থাকে, হয়তো কোনো কাজে কাঠ কাটতে অথবা গাছ সংগ্রহ করতে আসে। এছাড়া এখানে তেমন কেউ আসে না সবসময়। তো আমরা যাচ্ছি, থাকুন আমাদের সাথে। এটা তো অন্যরকম অনুভূতি। এখানে আসতে কি আমি বুঝতে পারতাম না। এই যে এগুলো যে গল্প পড়ে হ্যাঁ ভূমিকম্প না এই বর্ষাকালে পাহাড়ের বাধার কারণে সূর্যের আলো ঠিকমতো এখানে পৌঁছে না। উপরে সূর্যের আলো দেখা গেলেও এই পর্যন্ত আস্তে আস্তে সূর্যের আলো নিভে যাচ্ছে। তার মানে হচ্ছে অন্ধকার ঘনিয়ে আসছে। আমাদেরকেও খুব দ্রুত এই স্থান প্রস্থান করতে হবে। কি হয়েছে কি তো হয়েছে আমরা আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি এখানে হচ্ছে মূলত 7টি বড় বড় পাথর পাথর আছে না আছে। এই পাথরগুলো যখন নদীর স্রোত থাকে, এই ঝর্ণার স্রোত থাকে, তখন কোনটা কোনটা ভেঙে যায় বর্ষাকালে কোনটা এই পাথরগুলো এখানে পাহাড় থেকে ভেঙে পড়েছে। এই এই দুইটা পাথরগুলো অনেক বড় বড়, যা নিজ চোখে দেখলে বোঝা যায় না। এক একটি হয়তো ছয়টা কয়েকশো টন হবে। ওইটা ওইটা এই 7টি পাথরকে স্থানীয়রা নাম দিয়েছে 7 ভাই। আর এই জায়গাটির নাম হচ্ছে খুম। সেইটা মিলিয়ে হয়েছে 7 ভাই খুম। কয়েক মিনিটের জন্য 7 ভাই খুম দেখা শেষ। আমরা এবার ফিরে যাচ্ছি আবার আমিয়াখুমের দিকে। যেহেতু আমিয়াখুম থেকে আমাদেরকে বরাবর উপরের দিকে উঠতে হবে, প্রায় আধা ঘন্টা উপরের দিকে হেঁটে হেঁটে উঠতে হবে। তো সেজন্য আমরা আর সময় নষ্ট না করে খুব দ্রুত প্রস্থান করছি এই স্থান। আমরা আবার হেঁটে হেঁটে ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা একটি পাড়ায় উঠেছি। এই পাড়াটির নাম হচ্ছে নিকোলাস পাড়া। এই নিকোলাস পাড়ার ওঠার কারণ হচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। এর আগে বলে রাখি, আমরা এখানে আসার পর থেকে মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না।
তাই এই নিকোলাস পাড়ায় আমরা উঠেছি। এখানে নেটওয়ার্ক পাওয়া যায়। এখানে পর্যটকরা যখন আসে নেটওয়ার্ক পাওয়ার জন্য এখানে উঠে আসে মূলত। এখানে এই পাড়াটি কয়েকটি ঘর আছে। এই ঘরগুলোর মধ্যে কিছু লোক বাস করে যারা স্থানীয় উপজাতি। তারা শূকর পালন করে, কৃষি কাজ করে, এভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো দেখুন আমাদের সাথে। এই বাসিন্দাদের পরিশ্রমের একটি নমুনা দেখতে পেলেন। এরা যখন ধান তুলে আনে, আমরা গ্রাম বাংলায় আগে ঢেকি ইউজ করতো, ঢেকি চাটা চাল যেটা বলে। আর সেই ঢেকি এরা নিজ হাতেই সেই ঢেকির কাজ করছে। আর দেখুন পুরা শরীর ঝাঁকিয়ে তাদের এই কাজগুলো করতে হচ্ছে, যেটা সত্যি অনেক পরিশ্রমের কাজ। তারা সত্যিই অনেক অনেক পরিশ্রম করেই এই দুর্গম পাহাড়ে টিকে আছে, যেটা আমাদের সভ্য শহরে, সভ্য নগরে কল্পনাও করা যায় না এখন। আমরা পাড়ায় ঘুরতে ঘুরতে সূর্যাস্তের সময় হয়ে গেল। তাই সূর্যাস্তটা এখানেই আমরা দেখে তারপরে আমরা ফিরে যাব। সূর্যাস্ত দেখার জন্য সবাই মোটামুটি প্রস্তুত হয়ে আছে ক্যামেরা ভিডিও নিয়ে, যেটা সত্যি পাহাড় থেকে দেখাটাও একটা সৌন্দর্যের ব্যাপার। যদিও আমাদের এই স্বল্প দূরত্বের ক্যামেরায় এটা পরিপূর্ণ উপভোগ্য না হলেও আমরা চেষ্টায় কমতে রাখিনি। ফিরে যাচ্ছি আমরা যে পাড়ায় উঠেছিলাম, থুসিয়া পাড়া। সেখানে আমরা থুসিয়া পাড়ায় রাত্রি থাকবো। তো সেখানে সন্ধ্যার পরে তারা কি করে সেই দৃশ্যগুলো আমরা ধারণ করব। এরপর পরের দিন সকাল ভোরেই আমরা আবার যেই পথে এসেছি সেই পথে হেঁটে হেঁটে রওনা দিব। থাকুন আমাদের সাথে। পাড়ায় ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমরা ফ্রেশ হয়ে ঘুরতে বের হলাম পাড়ার বিভিন্ন দৃশ্য দেখার জন্য। এখানে জেনারেটরের আলোতে ছেলেরা, এরা হচ্ছে পাড়ার ছেলে বলতে উপজাতি যে ছেলেরা আছে তারা, এরা সারাদিন পরিশ্রম করে কাজ করে, তারপরে পর্যটকদের গাইড হয়ে যে ইনকাম করে, সেই ইনকামের টাকা তারা সন্ধ্যার পরে সবাই মিলে জুয়া খেলে নষ্ট করে।
আর এভাবেই তাদের দিনগুলো কাটে, সারাদিন কাজ করে সন্ধ্যার পর জুয়া খেলে। তো এখানে জুয়া মদ এগুলোর কোনো নিয়ম কানুন নেই, এগুলো যেভাবে ইচ্ছা সেভাবে চলছে। কারণ আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলাকারী বাহিনীর এখানে তেমন কোনো যাতায়াত নেই। তো এগুলো এখানে হরহামেশাই ঘটে চলেছে। দুরাত পাড়ায় থাকার পরে আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের দেখা হয়ে গেল আমিয়াখুম, তবে সামনে আছে নাফাখুম, যেটা আমরা আসার পথে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো সামনে যাওয়ার পথে নাফাখুম পড়বে, এই নাফাখুম দেখার জন্যই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কারণ সেটা আমাদের যাওয়ার পথেই পড়বে, সেটা দেখেই পরে আমরা রেমাক্রির উদ্দেশ্যে চলে আসব। রেমাক্রি এসে আমরা সেখান থেকে নৌকা করে আবার থানচি চলে যাব, আর থানচি থেকে আবার আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিব। আলীকদম এসে গাড়িতে উঠে আমরা ঢাকায় চলে আসব। চলতে থাকুন আমাদের সাথে। থুসিয়াপাড়া থেকে নিচে নেমে আসলে পরে জিনাপাড়া। এই জিনাপাড়াতেও পর্যটকরা রাতে থাকেন। আর এটাই আগে পরিচিত ছিল, অনেকে হয়তো শুনে থাকবেন এর নাম। এই জিনাপাড়াতে অনেকগুলো পরিবার থাকে, সবাই উপজাতি পরিবার। আমরা সেই জিনাপাড়া অতিক্রম করেই আমাদের গন্তব্যের দিকে হেঁটে চলেছি। এখানের মানুষজন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, তারা আমাদেরকে দেখে তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। হ্যাঁ থুইছাপাড়া থেকে। এখন নিষিদ্ধ হয়ে যাওয়াতে এখানে হয়তো আর কবে আসা পড়বে কারো, সেই কথা আদৌ হয়তো জানা নেই কারো। সেই পাড়াগুলা পার হয়ে আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি সামনের দিকে। তোমাদের নাম কি? নাম কি? হ্যাঁ ত্রিপুরা। এখানে কত পরিবার থাকে? এখানে মোট কত জনসংখ্যা? কত? 1000 হবে? আরো কম। জনসংখ্যা কত এখানে? এখানে কত লোক থাকে সর্বমোট? 250 না? আর কতগুলো পরিবার? 30 পরিবার। এই পাড়াগুলোতে উপজাতিদের ঘরগুলো বাঁশের তৈরি। সে বাঁশের তৈরি ঘরে সহজেই ঠান্ডা ঢুকে পড়ে। রাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, যদিও কম্বল বলেছিলাম, কিন্তু কম্বল থাকার পরেও সেই কম্বলে শীত আমাদের নিবারণ হয়নি। আমরা দ্রুত হেঁটে চলেছি আমাদের সে ঠান্ডা কাটানোর জন্য, যদিও শীতের কারণে আমাদের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। সামনে 2 ঘন্টা হাঁটার পরে নাফাখুম পড়বে। নাফাখুম দেখে আরও 5 ঘন্টা হাঁটার পরে আমরা রেমাক্রি গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ। মোট 7 ঘন্টা হাঁটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এই হাঁটার পথে প্রায় 13টি নদী পড়ে। নদী বলতে এগুলো ছোট ছোট পাহাড়ি যে নদী, ছড়া বলে আর কি স্থানীয়রা, সেই ছড়াগুলো পড়ে। সেই 13টি নদীতেই আমাদেরকে জুতো খুলে এই ঠান্ডার মধ্যে নামতে হয়েছে। সেটা সত্যি রোমাঞ্চকর, কষ্টদায়ক হলেও সত্যি অনেক আনন্দদায়ক। কষ্টের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায়। তো আপনারা না আসলে সেটা কখনোই বুঝতে পারবেন না। থাকতে থাকুন, চলতে থাকুন আমাদের সাথে।
এই গ্রাম বাংলার দৃশ্যগুলো অতি চমৎকার, যা স্বচক্ষে না দেখলে ক্যামেরার ছবিতে খুব একটা বোঝানো সম্ভব নয়। আর আমাদের পথটি ছিল দুর্গম পথ, কোথাও বড় বড় পাথর পড়েছে, আমাদেরকে পাথর লাফ দিয়ে আসতে হয়েছে। কোথাও যে নদীর ছলাগুলো দেখছেন এগুলো অনেক পিচ্ছিল, অনেকেই আসার পথে বারবার পড়ে গেছেন, আর এতে অনেকে আহত হয়েছে। তবে এই যাওয়ার পথটি সত্যি চমৎকার দৃশ্যের কারণে আমাদের কাছে রোমাঞ্চকর মনে হয়েছে। আর পথে পথে আমাদেরকে বিভিন্ন সময় বিশ্রাম নিতে হয়েছে, কারণ এত দূর পথ হাঁটা আমরা অভ্যস্ত নই। তবে আমাদের সবচেয়ে বেশি অবাক করেছে পাহাড়ি যে মানুষ, তারা এই দুর্গম এলাকায় বসবাস করার জন্য তাদের যে প্রয়োজনীয় কিছু লবণ, তেল, অন্যান্য যে খাবারগুলো তারা উৎপাদন করতে পারে না, সেগুলো প্রয়োজন হয়, সেগুলো তারা থানচি থেকে নৌকায় করে রেমাক্রি নিয়ে আসে। নিয়ে এসে রেমাক্রি থেকে তারা ঠিক এই 7 ঘন্টা হেঁটেই তারা তাদের বাসায় সেগুলো পৌঁছায়। অনেকে চালের বস্তা নিয়ে আসে মাথায় করে, অনেকে অন্যান্য সদাই নিয়ে আসে মাথায় করে। তো এইভাবেই তারা সপ্তাহে 1-2 বার তারা শহরে যাতায়াত করে। এভাবেই তাদের সংগ্রামের জীবন চলতে থাকে। এরপরেও তাদের মুখে আমরা হাসি দেখেছি। এই পথে পর্যটকদের সুবিধার জন্য উপজাতিরা কিছু দোকান দিয়েছেন, সেখানে রেস্ট নিয়ে হালকা খাবার দাবার, বিস্কিট, চা এগুলো পাওয়া যায়, সেগুলো খেয়ে আমরা আবার রওনা দিয়েছি। এভাবে কয়েকটি দোকানই পড়ে, তো সেজন্য হাঁটার পথে খুব একটা ক্লান্তি আমাদেরকে স্পর্শ করেনি। অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের যে কষ্ট হচ্ছে হাঁটতে, সেই কষ্টের কথাই আমরা ভুলে গেছি। সত্যি এই দৃশ্য যেটা আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, এত সুন্দর, এত সুন্দর, যেটা কখনো ভাষায় প্রকাশ করে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। এই এলাকাগুলোতে একসময় বন্য কুকুর, যাদেরকে বলা হয় রাম কুকুর স্থানীয় ভাষায়, সেই কুকুরগুলো থাকতো, আর সেগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়েছে। সেই কুকুরগুলো ভয়ঙ্কর ছিল, মানুষ অথবা পশুদের জন্য ভয়ঙ্কর ছিল। এখানে অন্য কোনো প্রাণী যেমন শূকর অথবা গরু ছাগল এগুলো তারা শিকার করে নিয়ে যেত, তো সেটা একটা ভয়ঙ্কর ছিল। সে রাম কুকুর এখন আর নেই, এটা অনেক আগে দেখা যেত। এখন যদিও থাকে সেটা হয়তো গহীন ভিতরে, অনেক ভেতরে হয়তো পাহাড়ের মধ্যে থাকতে পারে, তবে লোকালয়ে সেগুলো এখন আর নেই। সামনে এটিও একটি পিচ্ছিল নদী, এই নদীটাও আমাদেরকে পার হতে হবে। মূলত আমরা নদীর ধার ধরেই হেঁটে চলেছি, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে নদীর এপার থেকে ওই পারে, ওই পার থেকে আবার এই পারে আসতে হয় পথের সুবিধার জন্য। কারণ দুর্গম পথ এড়িয়ে সুন্দর সুগম পথেই হাঁটতে হবে আমাদেরকে। কোথাও কোথাও পথ এমন বিপজ্জনক যে সেখানে পাহাড়ি ঢাল এমনভাবে নেমেছে যে সেখানে পা দেওয়ার জায়গা নেই, পা দিলে সাথে সাথে পড়ে নিচে পড়ে যেতে হবে। তো আমরা সেই নদী পার হয়ে একটু রেস্টের জন্য বসে একটু রেস্ট নিচ্ছি, আবার হয়তো রওনা দিব। এখানে পিচ্ছিল জায়গা হওয়ার কারণে অনেকের আসতে অনেক কষ্ট হচ্ছে,
কারণ যে কোনো সময় ভুল পদক্ষেপে পা পিছলে পড়ে গিয়ে পা মচকে যেতে পারে, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এভাবেই আমরা একের পর এক নদী পার হচ্ছি আর আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলতে চলতে একটি উপত্যকায় এসে পৌঁছলাম। এখানে দেখা যাচ্ছে কিছু লোক কি যেন একটি জবাই করেছে। সে জবাই করা প্রাণীটি তারা ভাগযোগ করছে। তো আমরা কাছে গিয়ে অবাক হলাম, সেটি একটি শূকর ছিল। তারা শূকর জবাই করেছে, কিন্তু আসলে প্রচণ্ড দুর্গন্ধ, যেটা আশপাশে থাকা যাচ্ছিল না। আপনারা হয়তো জানেন শূকর কিন্তু সম্পূর্ণরূপে ময়লা খেয়েই থাকে। সম্পূর্ণ ময়লা বলা যায় না, অর্থাৎ শূকর ময়লা খায় অন্যান্য খাবারের সাথে। সেই ময়লা বলতে হিউম্যান ওয়েস্ট, যেটা অর্থাৎ স্টুল খেয়ে থাকে। তো এই জন্য অবশ্য পাহাড়ে যে পরিবেশটা খুব সুন্দর থাকে, যেহেতু কোথাও যখনই মানুষ নোংরা করে, অর্থাৎ মানুষ যখনই তার মলত্যাগ করে, এই শূকর দৌড়ে এসে সেই মলটা খেয়ে ফেলে। আর খাওয়ার কারণে আসলে পরিবেশটা সুন্দর থাকে, তবে এটা দেখতে খুব বাজে বিশ্রী লাগে। তো এখানে দেখলাম তারা শূকর জবাই করে সেটা আবার ভাগযোগ করছে তারা। তো শূকরের ভিতরে যেটা দেখলাম অনেক অনেক চর্বি, যেটা গরু ছাগলের চেয়ে অনেক বেশি চর্বি থাকে, মানে চামড়াটা থাকে অনেক মোটা, চামড়ার নিচে চর্বিটাই আস্ত থাকে। তো তারা ভাগ করছে, আমরা কিছুক্ষণ এখানে থেকে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে যা দেখলাম, তারা মোটামুটি এই শূকর জবাই করে রান্না করার ব্যবস্থা করছে। আজকে হয়তো তাদের কোনো অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে এই শূকর দিয়ে তাদের আপ্যায়ন করা হবে। এই যে এখানে রান্না বান্নার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। তো এই পাহাড়ে যারা বসবাস করে তারা শূকর খেয়েই আসলে মোটামুটি তাদের আমিষের চাহিদা পূরণ করে, কারণ শূকর পালন করাটা সহজ অন্যান্য গরু ছাগল পালন করার চেয়ে। কারণ এই শূকরের খাবার নিয়ে তেমন কোনো টেনশন করতে হয় না। আর এমনিতে আসলে পাহাড়ে খাবারের প্রচণ্ড সংকট থাকে, যেহেতু এটা সমতল নয়, শাকসবজি ফলমূল সব রকম সব কিছু এখানে হয় না মূলত। আর গবাদি পশু আসলে ওইরকমভাবে এখানে লালন পালন করা সম্ভব হয় না সবসময়। তো আমরা আপনাদেরকে সামনে যে নিয়ে আসছি, এটা হচ্ছে মূলত নাফাখুম। এই নাফাখুমের পাড়াটা আপনারা দেখছেন, আর ঝর্ণাটা সামনে বাম পাশে আছে, আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এই নাফাখুমেও কিছু উপজাতি বসবাস করে। এই যে তুমি খাবে শুকরের মাংস, খাবে শুকর মাংস, খাবে 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 না? আচ্ছা, তুমি খেও না। আপনারা যেটি দেখছেন এটি হলো নাফাখুম। এই নাফাখুমটাও অনেক সুন্দর একটি ঝর্ণা, যেটা অনেক পর্যটক এই নাফাখুম পর্যন্তই আসে। এটা নয়ন ভরে তার উপভোগ করে এরপরে ফিরে যায়। তো আমরা এই নাফাখুমটা যখন পার হচ্ছিলাম তখন রাত ছিল, এই জন্য আপনাদেরকে তখন দেখাতে পারিনি। আমরা নাফাখুম পার হয়ে আমিয়াখুমের দিকে চলে গিয়েছিলাম। তো এখন আমরা ফিরে আসার পথে এই নাফাখুমটা আমরা এখানে দেখব, এইটা উপভোগ করে এরপরে পাড়াটা ঘুরে কিছুক্ষণ আধা ঘন্টা ১৫-১ ঘন্টা থেকে এরপরে আমরা আবার রওনা দিব রেমাক্রির উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে এই নাফাখুম উপভোগ করতে থাকুন।
নাফাখুম ঝর্ণা দেখার পরে আমরা আপনাদেরকে নাফাখুম পাড়াটা একটু দেখিয়ে আনবো। এটা হচ্ছে একটি দোকান দেখেছেন আপনারা, আর উপরে পাহাড়ের উপরে মূলত পাড়াটি। এই পাড়াটি অনেকগুলো পরিবার বাস করে। আমরা মোটামুটি আপনাদেরকে তাদের ঘরগুলো দেখিয়ে এরপরে আমরা আবার রওনা দিব ফিরতি পথে। এখানে কত পরিবার থাকে? কত পরিবার থাকে এখানে? হ্যাঁ, 18-19টা হবে। কত মানুষ থাকে এখানে? 19 পরিবার। আর মানুষ কত হবে? 200 হবে। হ্যাঁ, বোঝেন না? না বাংলা বোঝেন না? নাফাখুম পাড়া দেখার পরে আমরা আবার ফিরে চলেছি। যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদেরকে এখান থেকে আরো 5 ঘন্টা হাঁটতে হবে। সে 5 ঘন্টা হেঁটে তারপরে আমাদেরকে রেমাক্রি পৌঁছে আবার ফিরতি পথে থানচির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা মোটামুটি সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে থানচি পৌঁছতে হবে। সেই থানচি থেকে আমাদেরকে আবার আলীকদমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই আমরা আর এখানে দেরি না করে আবার ছুটে চললাম। থাকুন আমাদের সাথে। চলার পথে ছোট একটি ঝর্ণা পাহাড়ে ঝিরির খোঁজ পেলাম। সেখানে অনেক ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে। আমরা হাঁটার কারণে ক্লান্ত ছিলাম। এখানে এসে অজু করে আমরা এখানের পানি খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে পাহাড়ি মানুষের সে কষ্ট চোখে পড়ল। তারা হেঁটে হেঁটে সেই রেমাক্রি থেকে আসছে মাথায় ভোজা নিয়ে,
কেউ চাল নিয়ে আসছে, কেউ অন্যান্য সদাই নিয়ে আসছে। আর এভাবেই তারা তাদের বাজার সদাইগুলো করে থাকে। চলতে চলতে আমরা রেমাক্রি পৌঁছে গেলাম। রেমাক্রি পৌঁছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে গোসল টোসল সেরে আমরা দ্রুত রওনা দিলাম থানচির উদ্দেশ্যে। যেহেতু সময় কম, সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে যেতে হবে। শীতকাল, বেলা খুব দ্রুতই ফুরিয়ে আসবে। তাই আমরা দেরি না করে উঠে পড়লাম থানচির উদ্দেশ্যে। দুপাশে পাহাড়ি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা তীব্র গতিতে ছুটে চলেছি থানচির উদ্দেশ্যে। এই পথটি প্রায় 2 ঘন্টার পথ। আর যাওয়ার পথে যেটা আসার পথে আমরা দেখেছিলাম যে পাথরগুলো, সেগুলোও দেখেছি। সেগুলো দেখতে দেখতেই দেখার যে অপূর্ণতা কিছু ছিল, সেগুলো মন ভরে দেখেই আমরা ছুটে চলেছি। থানচি গিয়ে আমরা রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পথে আরেকটি পাহাড় আছে, সেটা আপনাদেরকে দেখাবো। থাকুন আমাদের সাথে। ওই দূরে থানচি ব্রিজ দেখা যাচ্ছে। আমরা আর দেরি না করে থানচি পৌঁছেই আমরা রওনা দিলাম চাঁদের গাড়ি করে। আর সামনেই যে স্থানটি আছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আমরা একটি পাহাড়ের উঁচু চূড়ায়, যেখানে গাড়ি দিয়ে আসা যায়, সেখানে এসে থেমেছি। এখানে একসময় সেনা চৌকি ছিল, সেটা এখন পরিত্যক্ত। তো এখান থেকে বান্দরবানের খুব দূরের দৃশ্যগুলো খুব সহজে দেখা যায়, যেটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা আমাদের সফর কমপ্লিট করলাম। এই আমিয়াখুম, নাফাকুম, সাতবাইখুম এই মুহূর্তে বন্ধ আছে, যেটা এত সুন্দর দৃশ্যগুলো, এত সুন্দর প্রাকৃতি, যেগুলো আসলে না দেখলে, কাছে না আসলে বোঝা যায় না। তো আমরা আশা করব কর্তৃপক্ষ সেটা খুলে দিয়ে সবার দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।